কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা বাস স্টপে কেউ নেই। আজ পাঠ করছি পঞ্চম অর্থাৎ শেষ পর্ব। চমকে উঠল তৃণা। মাথাটা একবার তুলে চারদিকে তাকালো, আবার মাথাটা বালিশে রেখে চোখ বোঝে। কিন্তু অবিরল তার ওই অনুভূতি হয়, কে যেন দেখছে, ভীষণ দেখছে। চন্দনার ভূত নাকি তার মনেরই প্রক্ষেপ, সে নিজেই হয়তো। ভাবতে ভাবতে মুখটা আস্তে ফেরালো তৃণা। চোখটা আপনা থেকেই খুলে গেল, আর ভীষণভাবে চিৎকার করে উঠে বসে সে। কে কে? খাওয়ার ঘরের দিকটার দরজার পর্দার ওপাশে যে দাঁড়িয়েছিল, সে পর্দাটা আস্তে সরিয়ে মুখ বাড়ালো। ভার গলায় বলে, আমি প্রীতম। তৃণা অবিশ্বাসের সঙ্গে চেয়ে থেকে বলে, কি চাও? চাকরটা একটু ভয়ের হাসি হেসে বলে, সাহেব বলে গেলেন আপনি ঘুম থেকে উঠলে খবর দিতে। উনি একটু কোথায় বেরুলেন, এক্ষুনি আসবেন। কোথায় গেছেন? বলে যাননি, গাড়ি নিয়ে গেলেন দেখেছি। ও। তৃণার বুকের ভেতরটা এখনো ঠকঠক করছে। স্লথ আঁচল টেনে নিয়ে সে উঠল, বলল, দাঁড়াও, তোমাদের ঘরটরগুলো আমাকে একটু দেখিয়ে দাও, চিনে রাখি। চাকরটা উত্তর করল না, খুশিও হয়নি। তবু একরকম বিরক্তি বা ঘেন্না চেপে রাখা মুখ করে দাঁড়িয়ে রইল। ও হয়তো ভাবছে সাহেব রাস্তার মেয়ে ছেলে ধরে এনেছে, রাখবে। দেবাশিস তো ওকে বলেনি যে তৃণা আসলে কে। বললেও বুঝবে না। এমন অবস্থার দুটি মানুষের ভিতরকার প্রেমের সত্য কে কবে বুঝেছে? সবাই একটা কিছু ধরে নেয়। শোয়ার ঘর দুটো, একটা খাওয়ার ঘর, একটা বসবার। অনেকটা জায়গা নিয়ে খোলামেলা ফ্ল্যাট। দ্বিতীয় শোয়ার ঘরটা রবির। সেখানে অনেক খেলনা, ট্রাইসাইকেল, ছবির বই, ছোট্ট ওয়ার্ড্রোব। এই ঘরটায় একটু বেশিক্ষণ থাকল তৃণা। চাকরটাকে বলল, এক কাপ কফি করে আনো। ফোনটা বাজছে বসবার ঘরে, বাজছেই। চাকরটা রান্নাঘরে, ওখান থেকে শুনতে পাবে না। তৃণা ইতস্তত করছিল, ফোন কি সে ধরবে? পর মুহূর্তেই ভাবল, অমূলক ভয়। এ বাড়িতে যদি তাকে থাকতেই হয়, তবে এসব দুর্বলতা ঝেড়ে ফেলাই উচিত। সে উঠে এলো বসবার ঘরে, ফোন হাতে নিয়ে অলস গলায় বলে, হ্যালো। একটা কচি গলা শোনা গেল, পাপি? ও। থেমে গেল স্বরটা। তারপর নম্বরটা বলে জিজ্ঞেস করল, এটা কি ওই নম্বর? তৃণা বুঝে নিল রবি। ফোনের গায়ে লেখা নম্বরটা তৃণারও তো মুখস্থ। বলল, কে বলছো? তুমি কে? বলে কচি গলাটা অপেক্ষা করল। হঠাৎ ভয়ার্ত গলায় বলল, মা। তৃণা এ প্রশ্নের কি উত্তর দেবে ভেবে পেল না। ফোনটা কানে চেপে দাঁড়িয়ে রইল। রবি ফোন করছে। যদি তৃণা রং নাম্বার বলে ফোন ছেড়ে দেয়, তো রবি আবার ফোন করবে। শুধু আজ নয়, কালও করবে। হয়তো প্রায়ই বাবার সঙ্গে দরকার পড়বে তার। তৃণা কোথায় পালাবে? পালাবেই বা কেন? তবু প্রথম ধাক্কাটা সামলানোর জন্য একটু সময় দরকার। সে চোখ বুজে বলল, রং নাম্বার। ফোন রেখে দিল। ভেবে পেল না রবি কেন মা কিনা জিজ্ঞেস করল। প্রীতম কফি করে এনেছে। সেই সময়ই ফোনটা আবার বাজে। প্রীতম তার দিকে তাকায়। তৃণা ঘাড় হেলিয়ে বলে, রবি ফোন করছে, ওকে আমার কথা বলো না। প্রীতম ফোন তুলে নিয়ে বলে, হ্যালো রবিবাবু? না তো, ফোন বাজেনি। সাহেব বাইরে গেছেন। না, আমি একা। তুমি আর আসবে না? চাঁপা দিয়ে আসবে না? আচ্ছা, বলে দেব। তোমার সব জিনিস কাল পাঠিয়ে দেব। আচ্ছা, তুমি আসবে না কেন? এলে বলবো, ছাড়ছি। ফোন রেখে প্রীতম একবার আর চোখে তৃণার দিকে চেয়ে বাইরে চলে গেল। 5:30। দরজায় কলিং বেল বেজে উঠল। তৃণা ভেবেছিল দেবাশিস এসেছে,
তাই তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলি অপ্রস্তুত। দেবাশিস নয়, টেরিলিন পরা দিব্যি ঝকমকে একজন যুবা পুরুষ। সেও একটু অপ্রস্তুত। বলল, দেবাশিস নেই? না, বেরিয়েছে। ও, বলে খুব কৌতূহল ভরে চেয়ে দেখল তৃণাকে। তৃণা কি ওকে বসতে বলবে? লোকটা নিজেই বলে, রবি নেই? না। লোকটার চোখে স্পষ্টই একটা প্রশ্ন, আপনি কে? কিন্তু লোকটা সে প্রশ্ন করে না, ভদ্রতায় বাঁধে। তাই বলল, আমি রবির মামা। ও, আসুন। বসে আর কি হবে, কেউ নেই যখন। বলতে বলতেও যুবকটি কিন্তু ঘরে আসে, একটু ইতস্তত করে বসে, একটা শ্বাস ফেলে হাতে হাত ঘষে বলে, আপনি ওর রিলেটিভ বোধ হয়। তৃণা মৃদু হেসে বলে, হ্যাঁ, চন্দনা আমার দিদি ছিল। তৃণা তার এলো চুলের জট আঙুলে ছাড়াতে ছাড়াতে বলে, বুঝেছি বুঝেছি, বসুন, ও এসে পড়বে। যুবকটি ঘড়ি দেখে বলে, একটু বসতে পারি। আমি ভাবলাম, বলে একটু কথা সাজিয়ে নিয়ে বলে, আসলে কাল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। বলছিলাম কি, দেবাশিস তা তো যাবেনি, সেই সঙ্গে আপনিও, যদিও আচমকা ঠিক এভাবে। ট্রেনার ছেলেটির জন্য মায়া হয়, বুঝতে পারছে না, বুঝতে চাইছে। বলল, কফি খান, ও এসে পড়বে। ছেলেটি প্রচণ্ড কৌতূহল নিয়ে তাকে দেখতে থাকে, চোখে চোখ পড়তেই সরিয়ে নেয়। কিন্তু দেখে তৃণা কফি বানাতে বলবার ছল করে উঠে এলো, রান্নাঘরে প্রীতমকে খবর দিয়ে শোয়ার ঘরে গিয়ে বসে রইল চুপচাপ। শুনল ও ঘরে প্রীতমের সঙ্গে কথা বলছে লোকটা, চাপা স্বর। এরকমই হবে এরপর থেকে। ট্রেনার জায়গাটায় স্থির হতে অনেক সময় লাগবে, অনেক সময়। ট্রেনা শুষ্ক মুখে বসে থাকে, চুলের জট ছাড়ায় অন্য মনে। দেবাশিসের ফিরতে 6টা বেজে গেল। তখনও ছেলেটা বসে আছে সামনের ঘরে, আর দেবাশিসের হাতে কয়েকটা শাড়ির প্যাকেট, রজনীগন্ধার ডাঁটি, কসমেটিক্সের বাক্স, খাবারের বাক্স। চন্দনার ভাই সেসব দেখে অবাক। পর্দার ফাঁক দিয়ে দৃশ্যটা দেখল তৃণা। না, দেবাশিস খুব একটা ঘাবড়ালো না। চালাক লোকরা এরকম বিপদে পড়লে খুব গম্ভীর হয়ে যায়। দেবাশিসও হলো। 2-4টে কি কথা হলো ওদের, ছেলেটা চলে গেল। দেবাশিস বেশ হাঁক ছেড়ে ডাকল, তৃণা। তৃণা ঘরের মাঝখানটায় না গিয়ে পর্দা ঘেঁষে দাঁড়িয়ে বলে, কি? দেবাশিস একগাল হাসি হেসে বলল, সব এনেছি। কোত্থেকে? তোমাকে ঘুম পাড়াতে পাড়াতে হঠাৎ মনে পড়ল, যাদবপুরে যখন থাকতাম তখন দেখেছি ওই অঞ্চলে রবিবারে দোকান খোলা থাকে। গাড়ি নিয়ে চলে গেলাম, দেখো তো সব। সব দেখে তৃণা হেসে কুটিপাটি বলল, কি এনেছো এসব? কেন, এর রংচঙে শাড়ি আমি পরি নাকি? পরো না? এসব তো রেবা পরে, আরও তো কসমেটিক্স। হায় রে, আমি কবে আবার ওসব আল্ট্রা মডার্ন লিপস্টিক মাখি কিংবা কাজল? দেবাশিস হেসে বলে, এবার মেঘো, বুড়ি সাজা তোমার কবে ঘুচবে বলো তো? মেয়ে বড় হয়েছে দেব, কদিন পরেই প্রেম করবে, এখনই করছে কিনা কে জানে। দেবাশিস হেসে বলে, বাঙালি মেয়েদের ওই হচ্ছে রোগ, তুমি সাজবে না কেন তৃণা? বাঙালি মেয়েদের ওই হচ্ছে রোগ, তুমি সাজবে না কেন তৃণা? তৃণা শুধু হাসল, স্নিগ্ধ হাসি। বলল, রবি ফোন করেছিল। দেবাশিসের মুখের হাসিটা মরে গেল। বলল, কি বলল? আমি ধরেছিলাম, রং নাম্বার বলে ছেড়ে দিয়েছি। পরে আবার ফোন করেছিল, তখন প্রীতম ধরে। দেবাশিস একটু ভেবে বলল, থাকগে। উঠে পোশাক পাল্টে এলো দেবাশিস, চা খেলো ফের। ডাকল, তৃণা। হুম? কিভাবে শুরু করা যায় বলো তো? কি, কিসের কথা বলছো? বুঝতে পারছো না? না তো।
তোমার আর আমার এই জীবনটা। শুরু আবার করবে কিভাবে? ধরো বিয়ে হলে পুরুতের মন্ত্র, ফুলশয্যা টজ্জা দিয়ে একটা শুরু করা যায়। রেজিস্ট্রি করলে তারও সরকারি মন্ত্র আছে। আমরা কি দিয়ে শুরু করব? ট্রিনা লজ্জা পেয়ে বলে, ওসব বলো না, কানে লাগে। আমরা কিছু শুরু করলাম নাকি শেষ করে এলাম? তোমার কি তাই মনে হয়? তার উত্তরে বলা যায় যে একটা শেষ না করলে অন্যটা শুরু করা যায় না, ট্রিনা। ফের তত্ত্ব কথা। তুমি যে শুরুটাকে শেষ বলছো। শোনো দেব, আমি কিছু শেষ করে আসিনি, শুরুর কথাও ভাবিনি। আমি বাড়িতে ভূতের তাড়া খেয়ে বেরিয়ে এসেছি। আমি কি করছি আমি নিজেও জানি না। মাথার ভেতরটায় বড় গণ্ডগোল। আজ কিছু আমি ভাবতে পারছি না। শুধু একটা জিনিস জানি। কি তৃণা? আগ্রহে দেবাশিস ঝুঁকে বসে। তোমাকে আমার ভীষণ দরকার এ সময়, আর কিছু না। তৃণা, তবে আমরা সেই আদিমভাবে শুরু করব, যখন কোনো অনুষ্ঠান ছিল না, কেবল শরীর ছিল। ছি, ওভাবে বলো না। দেবাশিস হেলান দিয়ে বসে বলে, ছেলেবেলায় আমি ছিলাম বদমাস। মেয়েদের হাতে চিঠি গুঁজে দিতাম। বসন্তবাবুর বাড়ির ছাদে প্রত্যেক দিন ঘড়িগোত্তা মেরে নামিয়ে দিতাম। তাতে লেখা থাকতো, আই লাভ ইউ, বসন্তবাবুর মেয়ে রানীকে উদ্দেশ্য করে। তখন শুরু করার কোনো প্রবলেম ছিল না। ভাবতে শিখিনি, রচনা করতে শিখিনি, সাজাতে শিখিনি। ওইভাবেই শুরু করতাম। চন্দনার সঙ্গেও হুট করে শুরু। প্রথমে শরীর, তারপর ভালোবাসার চেষ্টা, যেন ফ্রাস্ট্রেশন অ্যান্ড দি এন্ড। তোমাকে নিয়ে তো সেভাবে শুরু করা যায় না। আজ আমার মস্ত প্রবলেম। আজকের দিনটা অত ভেবো না, মাথা ঠান্ডা করো। দেবাশিস শ্বাস ছেড়ে বলে, আজকের দিনটা অদ্ভুত, বুঝলে। আজ রবিকে পার্মানেন্টলি ওর পিসির বাড়িতে দিয়ে এলাম। আর তারপরে শুনলাম তুমি চলে আসছো। শচীন কিছু বলল না? কি বলবে? অধিকার ছেড়ে দিল এক কথায়। তুমি বা কি বলে এলে? তৃণা ভ্রুকুচকে বলে, কি বলবো, আমি কিছু বলে আসিনি। দেবাশিস চমকে উঠে বলে, বলে আসনি? না, আমি প্রায় যেমন বেরোই তেমনি বেরিয়ে এসেছি। আমার কাছে যে এসেছো সে কথা কেউ জানে না? না। কাউকে বলনি? না। বোকা। কেন? তুমি না ফিরলে ওরা তো থানা পুলিশ করবে, হাসপাতালে খোঁজ নেবে। নেবে বলছো? নেবে না? আমার তো মনে হয় না। ওরা কি জানে যে আমি আছি? তুমি বোকা তৃণা, বলে আসলেই হয়। শচীনবাবু কি তোমাকে কামড়াতো? তা নয়, ওরা আমাকে নিয়ে বহুকাল ভাবে না, আজ একটু ভাবুক। দেবাশিস মাথা নেড়ে বলে, তা হয় না। বলেই উঠে গেল দেবাশিস। ডায়াল করতে লাগল। তৃণা ওর কাছে গিয়ে বলল, ফোন করো না, কিছুক্ষণের জন্য আমাকে নিরুদ্দেশ থাকতে দাও, ওরা ভাবুক। তা হয় না। মাথা নাড়ল দেবাশিস। ফোন কানে তুলে শুনে বলল, এঙ্গেজড। তৃণা একটা নিশ্চিন্তে শ্বাস ফেলল। দেবাশিস ঘুরে বলল, আমি যা করব তা পাকাপাকি, কোনো অনিশ্চয়তা থাকবে না, দ্বিধা থাকবে না। 7। 6:45 বাজেনি এখনো, বাজছে প্রায়। 7 তলার ঘরের সার্সি দিয়ে দেখা যায় কলকাতার ওপরকার আকাশটা মস্ত বড়। আকাশে তারা ফুটছে। শহরটা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, আলোয় আলোয় তিলোত্তমা। বসবার ঘরটা অন্ধকার, কিংবা ঠিক অন্ধকার নয়, একটা রঙিন কাচের ঢাকনার ভেতরে শূন্য শক্তির আলো জ্বলছে। জানলার পর্দা সরানো, বাইরে চাঁদ। ঘরের ভেতরে জ্যোৎস্নার চৌকো চাপা রঙের আলো পড়ে আছে, আর ঝড়ের মতো বাতাস। দেবাশিস একা ভূতের মতো বসে আছে। তার পরনে বাইরে যাওয়ার পোশাক, সামনে দুটো ঠ্যাং ছড়ানো, সোফার কাঁধে হেলানো মাথা, ছাদের দিকে মুখ, দুটো হাত অসহায়ভাবে দুদিকে পড়ে আছে। সে তৃণার কথা ভাবছে। জলস্রোত উল্টাপাল্টা, পালে পাগলা বাতাস, তবু বিপরীতগামী দুটি নৌকো একটা অন্যটার সঙ্গে জুড়ে গেল।
বাহ, বেশ। তৃণা ও ঘরে সাজছে, তারা বেড়াতে যাবে। তৃণা যেতে চায়নি, শরীরটা আজ ভালো নেই। দেবাশিস বলেছে, বেড়ালে মনটা একটু হালকা হয়, তোমার তো শেকড়ের প্রবলেম আছে। তৃণা বেড়াতে ভালোবাসে না, তার প্রিয় অভ্যাস ঘরের কোণে একা থাকা। ছবি আঁকবে, কবিতা লিখবে, বই পড়বে, গান শুনবে। কেউ কথা টথা বলতে এলে বিরক্ত হয়। রোগে ভুগে ভুগে ছেলেবেলা থেকে ওর ওই অভ্যাস হয়ে গেছে। ফোনটা বাজছে। দেবাশিস হাত বাড়িয়ে ফোনটা তুলে নিল। হ্যালো। মহিলা কণ্ঠে কে বলল, দেবাশিস দাশগুপ্ত বলছেন? বলছি। ও দাদা। ফুলির গলা টেলিফোনে কেমন অদ্ভুত শোনাচ্ছে। ভীষণ ভয় পেয়ে গেল দেবাশিস। শরীরটা ঝিমঝিম করে উঠল বিদ্যুৎ স্পর্শে। রবির কোনো কিছু হয়নি তো? ফুলি, কি হয়েছে? তুমি ফিরেছ, বাঁচা গেল। রবি সেই থেকে বাবা বাবা করছে, দুবার ফোন করেছিল। কি হয়েছে? কিছু না, কি হবে? অত ভেবো না তো। রবি আছে আমার কাছে, আর আমি অনেক ছেলেপুলের মা। দেবাশিস বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার বলবি তো? রবি তোমার সঙ্গে কথা বলতে চায়, বলছে বাবা কেন দেরি করছে ফিরতে। মন খারাপ নাকি? না না, দস্যিপনা করছে সব সময়, বেশ আছে। ওকে ফোনটা দে। একটু পরেই রবির গলা শোনা গেল। বাবা। বলো। ভারী স্নিগ্ধ হয়ে গেল দেবাশিসের গলা। আমরা বেড়াচ্ছি। কোথায়? ট্যাক্সি করে বেরিয়েছি, এখন আছি শ্যামবাজারে। সঙ্গে কে আছে? মণিমা, পিসেমশাই, নিনুক। এনজয় ম্যান। বাবা, আমার বই, জামা, প্যান্ট, খেলনা সব কবে পাঠাবে? কাল প্রীতম দিয়ে আসবে। এখান থেকে স্কুলে যাব তো? যেও। আর দিদি আমার কাছেই থাকবে তো বাবা? দিদি গল্প না বললে আমার খাওয়া হয় না। মণিমা বলেছে চাপা থাকুক। থাকুক। তুমি রাগ করনি তো বাবা? রাগ? না, রাগ করব কেন? আমি যে মণিমার কাছে চলে এলাম, তা বলে রাগ করব কেন? তুমি যে আমাকে ছাড়া থাকতে পারো না। দেবাশিস একটা গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলে, পারি বাবা, পারতে তো হবেই। নিনকু বলছিল, তোর বাবা তোকে ছাড়া একা একা ভয় পাবে, দেখিস। আমাদের বাড়িতে কি ভূত আছে বাবা? ভূত? খেয়ে তোমাকে ভূতের কথা শেখাচ্ছে? ভূত টুত আবার কি? থাপি বলছিল। কি বলছিল? রবি বোধহয় একটু লজ্জা পায়, একটু থেমে বলে, বাবা, মানুষ মরে গেল তো ভূত হয়, তাই। তাই কি? থাপি বলেছে আমি না। কি বলেছে? বলেছে মা মরে গিয়ে নাকি ভূত হয়ে আছে ও বাড়িতে। ওসব বাজে কথা রবি, ওসব বিশ্বাস করতে নেই। বুড়োদাও বলেছে, ও বাড়িতে আর যাস নে রবি, গেলে তোর মা ঠিক তোর ঘাড় মটকে দেবে। ভূতেরা নাকি যাদের ভালোবাসে তাদের মেরে নিজের কাছে নিয়ে যায়। ছি রবি, এসব কথা শিখলে তোমাকে আমি ওখান থেকে নিয়ে আসব। দিদিও আমাকে কত ভূতের গল্প বলে। আমি চাপাকে বারণ করে দেব, ওসব গল্প শুনো না। আচ্ছা, কিন্তু বাবা। বলো। দেবাশিসের গলাটা গম্ভীর। আমি যখন আফটারনুনে ফোন করেছিলাম তখন। তখন কি? আমার মনে হয়েছিল আমাদের বাড়িতে মা ফোন ধরেছে। কি যা তা বলছো? না না, ওটা রং নাম্বার ছিল, কিন্তু যে লেডি ফোনটা ধরেছিলেন তার গলা শুনে আমি খুব ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল মার ভূত ঠিক ফোন ধরেছে। এরকম ভাবতে নেই, আর ভেবো না। বাবা, কাল আমি স্কুলে যাব না। কেন? আমি তো স্কুল ড্রেস আনিনি, বই খাতাও নয়। দেবাশিস একটু ভেবে বলল, ঠিক আছে, পরশু থেকে যেও। স্কুলে চিঠি লিখে দেব, বাস এবার ওখানে যাবে। কাল তাহলে ছুটি বাবা? ছুটি।
তাহলে কোথায় বেড়াতে যাব বলো তো? কোথায়? রবি ফোনে হাসল, কি স্নিগ্ধ কৌতুকের হাসি। বলে, মণিমা বলেছে কাল আমরা তোমার ফ্ল্যাটে বেড়াতে যাব। দেবাশিস উদ্বিগ্ন হয়ে বলে, এখানে? এখানে কাল এসে কি করবে? আমি তো থাকবো না। মণিমা বলছে কাল নিজে আমাকে নিয়ে যাবে, আমার সব জিনিস গুছিয়ে আনবে আর আমাদের ফ্ল্যাটটা সাজিয়ে দিয়ে আসবে। না না, তার দরকার নেই। যাব না? দরকার কি রবি, আমি পাঠিয়ে দেব। দাঁড়াও তাহলে, মণিমাকে বলি। ফোনের মাউথপিসে হাত চাপা দিয়ে রবি ফুলির সঙ্গে পরামর্শ করছে দৃশ্যটা স্পষ্টই দেখতে পায় দেবাশিস। খুবই উদ্বিগ্ন বোধ করে, আর সেটুকু সময়ের মধ্যেই সে ভেবে দেখল তার মহিলা ভাগ্য ভালো নয়। প্রথমবার বিয়ে করেছিল চন্দনাকে, পেটে বাচ্চা সমেত। দ্বিতীয়বার যাকে আনছে তারও বড় বড় ছেলে মেয়ে, স্বামী, সংসার সব থেকে ছিঁড়ে আনতে হবে। কোনো বারেই তার সহজ সরল বিয়ে হলো না, যেন চুপি চুপি পাপ কাজ সারছে। রবি বলল, হ্যালো। বলো। আমরা কাল যাব না। আচ্ছা, রবিবারে যাব। দেবাশিস হেসে বলে, রবিবারে আমিই যাব। তাহলে? তাহলে কি রবি? আমি আমাদের ফ্ল্যাটে বেড়াতে যাব কবে? আসবে। বেড়াতে আসবে না কেন? এ তো তোমার নিজেরই ফ্ল্যাট, যখন খুশি আসতে পারবে, তবে এ সপ্তাহে নয়। কাল তাহলে আমরা ট্যাক্সিতে করে দক্ষিণেশ্বরে যাব। যেও। ছাড়ছি বাবা, গুড নাইট। নাইট। ফোন রেখে দিল দেবাশিস। ভ্রু কোচকানো মুখটায় চিন্তার লেখা। অন্ধকার ঘরে পাশের ঘর থেকে আলো এসে লম্বা হয়ে পড়েছে। সেই আলো পেছনে নিয়ে ছায়ামূর্তির মতো নিশ্চল দাঁড়িয়ে আছে তৃণা। দেবাশিস অস্ফুট একটা যন্ত্রণা শব্দ করল। যন্ত্রণাটা কোথায় তা বুঝতে পারছিল না। বলল, রেডি তৃণা? কিন্তু শরীরটা আমার ভালো নেই। কি হয়েছে? কি করে বলবো, আজ বড্ড টায়ার্ড। গাড়িতে তো বসেই থাকবে, খোলা হাওয়ায় দেখো ভালো লাগবে। তোমার ফ্ল্যাটে খোলা বাতাসের অভাব নেই। না না, চলো প্লিজ, এই ফ্ল্যাটটা আমার একদম ভালো লাগে না। কেন? বেশ সুন্দর তো। কি জানি কেন বেশিক্ষণ ভালো লাগে না। তৃণা একটু হাসির শব্দ করে বলে, আমারও কি খারাপ লাগবে দেব? না, তোমার লাগবে না। আমার তো কতগুলো রিফ্লেক্স আছে, সবই তো তুমি জানো। দেয়ার আর বিটার মেমোরিজ, লোনলিনেস, সব মিলিয়ে একটা সাফোকেশনের মতো হয় মাঝে মাঝে। রবিটারও হতো। রবি ফোনে তোমাকে ভূতের কথা কি বলছিল দেব? ছেলে মানুষ তো, কে যেন ভয় দেখিয়েছে ওর মা নাকি ভূত হয়ে আছে এখানে। তৃণা একটু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ বলল, যখন দুপুরের পরে ফোন করেছিল তখন রবি আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কে মা? তুমি কি বললে? কি বলবো, মিথ্যে করে বললাম, রং নাম্বার। ঠিকই করেছ। ও কি ভেবেছিল ওর মায়ের ভূত কথা বলছে? শব্দ করে হাসল দেবাশিস। বলল, হ্যাঁ, আচ্ছা পাগল আমার ছেলেটা। শোনো। কি? আর একটু পরে বেরো, আমি একটু বসি। হঠাৎ মাথাটা কেমন ঝিম করে উঠল। দেবাশিস এগিয়ে তৃণার হাত ধরে এনে সোফায় বসায় যত্ন করে। নিজে তার পাশে বসে, হাতখানা ধরে থেকে বলে, তোমার নাড়ি বেশ দুর্বল। তৃণা ঘাড় এলিয়ে রেখে বলল, আজকের দিনটা কেমন যেন ভালো নয়, বিশ্রী দিন। উদ্বেগে দেবাশিস ঝুঁকে বলে, কেন তৃণা? দেবাশিসের কাছে আসা মুখখানা হাত তুলে আটকায় তৃণা। বলে, এক একটা দিন আসে সকাল থেকেই কেবল সব কাজ ভুল হতে থাকে, যেন ভূতে পায় মানুষটাকে। কীরকম? দেখো না, কোনো দিনই তো আজকাল রেবার বা মনুর ঘরে যাই না, আজ যেন ভূতে পেল। গেলাম, রেবা হঠাৎ এসে পড়ল, চোরের মতো ধরা পড়ে গেলাম। কি বিশ্রী রকমের ব্যাপার যে করলো। তুমি রেবাকে বড্ড ভালোবাসো তৃণা? ভীষণ ভালোবাসি, সেই জন্যই তো ও আমার বুক ভেঙে দেয়।
7টা কিন্তু বেজে গেছে ত্রিনা। দাঁড়াও না, আজ কি একটা সাধারণ দিন? সকাল থেকেই সব অনিয়ম চলছে। অদ্ভুত দিনটি আজ। ঘড়ি টড়ি দেখো না। দেখব না, বলো। তারপর মনু, ওকে বলেছিলাম ঘরে পৌঁছে দে, শরীরটা ভালো না। তো ছেলে আমাকে জাপটে কোলে তুলে নিল। এমনিতে কথাও বলে না, তবে কেন আজ? তারপর শচীন বাবু, সেও আজ অন্যরকম। রুমাল কুড়িয়ে দিল, অনেক কথা বলল। শোনো ত্রিনা, শচীনকে ফোনটা কিন্তু করা হয়নি। পরে করো। এতক্ষণে নিশ্চয়ই ওরা তোমার খোঁজ করছে। ওদের কেন অযথা ভাবতে দিচ্ছ? ভাবুক, একটু ভাবুক। কোনোদিন তো ভাবে না। না ত্রিনা, তুমি ভুল করছো। যা করছো তা আরও বলিষ্ঠভাবে করো। চুরি তো করনি। ত্রিনা দেবাশিসের হাতটা ধরে বলল, আহ, তোমার কেবল ভয়। শোনো না। দেবাশিস শ্বাস ছেড়ে বলল, বলো। ঘর থেকে বেরিয়ে এসেই আমাকে আজ ভূতে পেল। সে কীরকম? ভুল রাস্তায় চলে গেলাম। ঠিক যেন নিশি পাওয়া মানুষের মতো একটা ছেলে মোটরসাইকেল চালিয়ে গেল। সেই শব্দে চেতনা হয়। তারপরও ফের ভুল। একটা ট্যাক্সিওয়ালা নিয়ে গেল দেশপ্রিয় পার্কে। তাকে ডিরেকশন দিতে মনে ছিল না, রাস্তাটাও খেয়াল করিনি। তাই মনে হচ্ছে আজকের দিনটা খুব অদ্ভুত। কি বলতে চাও ত্রিনা? ত্রিনা অন্ধকারেই মুখ ফেরালো তার দিকে। বলল, এক একটা দিন আসে, ভুল দিয়ে শুরু হয়, ভুলে শেষ হয়। ভুতুড়ে দিন। না ত্রিনা, ভুল দিয়ে শেষ হচ্ছে না। তুমি বড্ড সেকেলে। না দেব, শোনো, আমি শুধু একটাই ঠিক কাজ করেছি আজ। কি? শচীনকে বলে আসিনি। বলে আসা উচিত ছিল, এটাই ভুল করেছ। ত্রিনা মাথা নেড়ে বলে, না, বলে আসলেই ভুল করতাম। দেবাশিস অধৈর্যের গলায় বলে, আমি এক্ষুনি ফের শচীনকে ফোন করছি। বলেই বাধা না মেনে উঠে গেল দেবাশিস। ফোনের উপর ঝুঁকে পড়ে অল্প আলোয় ঠাহর করে করে আস্তে আস্তে ডায়াল ঘোরাতে থাকে। ফোনটা কানে তুলে অপেক্ষা করছে। ত্রিনা উঠে এলো কাছে, ফোনটা নিয়ে নিল হাত থেকে। রেখে দিতে যাচ্ছিল, শুনল ওপাশ থেকে একটা মেয়ের গলার স্বর বলে উঠল, হ্যালো। রেবা বোধ হয়। ত্রিনা তাই ফোনটা কানে লাগায়। ওপাশে চঞ্চল ও ধৈর্যহীন গলায় রেবা বলছে, কে? হ্যালো, কে? উত্তর দিতে সাহস হলো না ত্রিনার। কেবল খানিকক্ষণ শুনল। রেবা চেঁচিয়ে তার বাবাকে ডাকছে, বাপি, দেখো ফোনটা বাজলো, কেউ সাড়া দিচ্ছে না এখন। পর মুহূর্তেই শচীনের গলা, হ্যালো। ত্রিনা মাউথপিসে হাত চাপা দিয়ে রাখল। শচীন রেবাকে ডেকে বলল, ঘোস্ট কল, আজকাল টেলিফোনে যত গোলমাল। বলেই আবার শেষবারের মতো বলল, হ্যালো, কে? কেউ না, আমি কেউ না। এ কথা মনে মনে বলে ত্রিনা। দেবাশিস কানের কাছে মুখ নামিয়ে নরম গলায় বলে, ত্রিনা, বলতে পারলে না? শচীন ফোন রেখে দিল। ত্রিনা মাথা নেড়ে বলল, না, আজকের দিনটা থাক। দিনটা ভালো নয় দেব। খুব ভালো দিন ত্রিনা। না দেব, আজ কোনো ডিসিশন নেওয়া ঠিক হবে না। তাহলে কি করবে ত্রিনা? তাহলে? ত্রিনা ভ্রুকুচকে ভাবতে থাকে। অনেকক্ষণ ধরে ভাবে। দেবাশিস অপেক্ষা করে উগ্র আগ্রহে। 8। গাড়ি থামল। গাড়ি চলে গেল। নিজের বাড়ির সামনে একা দাঁড়িয়ে ত্রিনা। বুকে একটা খাঁ খাঁ আকাশ। সেই আকাশে নানা ভয়ে শকুন উঠছে। রাত 8টা বেজে গেছে। তবু তেমন রাত হয়নি। এখনও স্বচ্ছন্দে বাড়িতে ঢোকা যায়। কেউ ফিরেও তাকাবে না সেজন্য। দেবাশিসের গাড়িটা গড়িয়াহাটা রোডের মুখে গিয়ে বাঁ ধারে মোড় নিল। ত্রিনা বাড়ির গেট দিয়ে ধীর পায়ে ঢোকে। মস্ত আলো জ্বলছে বাইরে। ছোট বাগানটার গাছপালার উপর আলো পড়েছে। হাওয়া দিচ্ছে, চাঁদ উঠেছে। ফুলের গন্ধ মুঠো মুঠো ছড়াচ্ছে বাতাস।
আজকের দিনটা দেবাশিসের কাছে ভিক্ষে নিল তৃণা। আজ দিনটা ভালো নয়। এই ভুতুড়ে দিনে এত বড় একটা সাহসের কাজ করতে তার ইচ্ছে করল না। আজকের দিনটি কেটে গেল, এরপর যে কোনো দিন সে চলে যাবে। কেন থাকবে এখানে? কেন থাকবে? আস্তে ধীরে সে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। বাঁ ধারের ঘরটায় টেবিল টেনিস খেলছে রেবা আর তার এক মাদ্রাজি মেয়ে বন্ধু সরস্বতী। ছোটাছুটি করছে, হাসছে, তাকে কেউ দেখল না। শচীনের কাকাতুয়াটা চেঁচিয়ে বলল, চোর এসেছে, চোর এসেছে, শচীন, শচীন। তৃণা ধীরে তার ঘরে এসে দাঁড়ায়। আলো জ্বালে না। চুপ করে বিছানায় বসে থাকে কিছুক্ষণ, এবং বসে থাকতে থাকতেই টের পায় বুকে আকাশ, আকাশে শকুন। মনটা ভালো থাকলে এই নিয়ে একটা কবিতা লিখত সে। কখন ঘুমিয়ে পড়েছিল তৃণা। অলক্ষ্যে এবং নিজেরও অজান্তে চাকর এসে ডাকল, মা খাবেন না? সবাই বসে আছে। তৃণা উঠল। চাকরের মুখের মা ডাকটা কানে বাজতে থাকে। বাথরুম সেরে এসে খাওয়ার টেবিলে চলে গেল সে। রাতের খাওয়ার সময়টা সে প্রায়ই থাকে। নিয়ম না থাকলেও ক্ষতি নেই, তবু নিয়ম। খাওয়ার টেবিলে আজ সবাই খুব হাসি খুশি। শচীন ছেলে মেয়েদের কাছে গল্প বলছে, কথামৃতের গল্প। সবাই শুনছে। এসব গল্পের মধ্যে অবশ্য তৃণাকে ওরা রাখে না। টেবিলের একধারে তৃণা চুপ করে বসে থাকে। টেবিলে সাজানো খাবার যে যার প্লেটে তুলে নিয়ে খায়। শচীন গল্পের শেষে বলল, জাপানের চালানটা এলে দেখবি বামন গাছের এমন একটা বাগান করব। আমাদের স্কুলে ইকেবানা শেখায়, রেবা বলে। মনু বলল, সে আবার কি? ফুলদানি সাজানো, খুব মজার। জাপানিরা স্বর্গ, মানুষ আর পৃথিবী এই প্যাটার্নে ফুল সাজায়, অদ্ভুত। মনু বলে, জাপানিরা খুব প্রোগ্রেসিভ না বাবা? প্রোগ্রেসিভ? শচীন বলে, তাছাড়া ওদের মতো মাথা কারো নেই, শুধু দোষের মধ্যে বড্ড সেন্টিমেন্টাল, একটুতেই সুইসাইড করে। হারিকিরি, রেপা বলে। হারিকিরি নয়, মনু বলে, হারাকিরি। এইরকম সব কথা। রান্নার লোকটা নিঃশব্দে ঘরের একধারে দাঁড়িয়েছিল। রোজই থাকে, চমৎকার রাধে সে, কোনো ভুল হয় না। আজ হঠাৎ চাইনিজ চপ সুয়ের এক চামচ মুখে তুলেই রেবা চেঁচিয়ে বলে, চিত্ত, আজ এটাতে নুন দাওনি? চিত্ত শশব্যস্তে, দিয়েছিলাম তো। দাওনি, রেবা জোর গলায় বলে। মনু একটু মুখে দিয়ে বলে, দিয়েছে, তবে কম হয়েছে। শচীন বলল, টেস্ট কিন্তু দারুণ। রেবা বিরক্ত হয়ে তার বাবার দিকে নুনের কৌটো এগিয়ে দেয়। কী ভেবে নিজেই নুন ছড়িয়ে দেয়, মনুর প্লেটেও দেয়। তারপরই হঠাৎ তৃণার দিকে ফিরে বলে, মা তোমাকে, ও তুমি তো এখনো খাওয়াই শুরু করনি। তৃণা ঠিক বিশ্বাস করতে পারে না, কিছুতেই বিশ্বাস করতে পারে না যে রেবা তাকে মা বলে ডাকছে। গত 1 বছর একবারও ডাকেনি। তার কান মুখ ঝাঝা করতে থাকে রক্তের জোয়ারে। বুক ভেসে যায়, হৃদয় খরিত হয়। বহুকাল বাদে স্তনের ভিতরে যেন ঠেলে আসে দুধ। অস্থির তৃণা চেয়ারের হাতল চেপে ধরে। আনন্দ, আনন্দ, এত আনন্দ সে বুঝি জীবনে একবারও আর ভোগ করেনি। কেউ তার অবস্থা লক্ষ্য করছে না। ভাগ্যিস। শচীন ওদের বিদেশের একটা অভিজ্ঞতার গল্প করছে। ওরা কি জানে তৃণার ভেতরে একটা ট্যাপ কে যেন খুলে দিয়েছে? অবিরল নির্ঝরিণী বয়ে চলেছে তার শরীর দিয়ে। সেই স্রোত তার চারধারে সব কিছুকেই অবগাহন করাচ্ছে শব্দটা। কান পেতে শোনে তৃণা স্রোতের শব্দ। পরদিন সকালে তৃণা কবিতার খাতা নিয়ে বসল। আজও দেবাশিস আসবে, বিকেলবেলায় বাস স্টপে। 9 সারা বাড়িতে আজ চন্দনার ভূত ঘুরে বেড়াচ্ছে। দেবাশিস একা সিগারেট খেল অনেকক্ষণ, আবার উঠল। জানালাটা দিয়ে ঝুঁকে পড়ল রাস্তার উপর। বহু নিচে ফুটপাত, মাঝখানে নিরালম্ব শূন্যতা। চন্দনা কি করে অত সাহস পেল? দেবাশিস তো পারে না,
চাঁদের আলোয় ভেসে যাচ্ছে কলকাতা। ঘর সাজাবে বলে, ফুলশয্যা হবে বলে ফুল এনেছিল সে। এখন এই নিশুত রাতে সেই গন্ধ ছড়াচ্ছে। কি গভীর সুগন্ধ! সুগন্ধটা টেনে রাখে তাকে। দেবাশিস প্রেতের মতো একা এসে বসে সোফায়, মাথার চুল মুঠো করে ধরে। রবি নেই। রবি এখন মণিমার বুক ঘেঁষে অঘরে ঘুমাচ্ছে। একবার রবির ঘরে এলো দেবাশিস। রোজ রাতেই আসে। ছোট ছোট শ্বাস ফেলে রবি ঘুমোয়, চেয়ে দেখে, পাশ ফিরিয়ে দিয়ে যায়। আজ রবির ছোট্ট বিছানাটা ফাঁকা পড়ে আছে। আজকের দিনটা কেমন যেন। হাতের মুঠো থেকে পয়সা হারিয়ে গেলে শিশু যেমন অবাক, তেমনই লাগছিল দেবাশিসের। রবি নেই, তৃণা নেই। ভালোই, এ একরকমের ভালোই। প্রেতের মতো ভয়ঙ্কর শুকনো একটা হাসি হাসল দেবাশিস। বুকে এখনো যেন রবির খেলনা পিস্তলের মিথ্যে গুলি বিঁধে আছে। বড় যন্ত্রণা। অস্ফুট শব্দ করল দেবাশিস। যন্ত্রণার অর্থ বুঝতে পারল না। কালই ইন্ডেকের একটা মস্ত কন্ট্রাক্ট শুরু হচ্ছে আসানসোলে। সকালের গাড়িতেই চলে যেতে হবে। দেবাশিস শুলো। ঘুম আসছে ভারী ক্লান্তির মতো। ঘুম চোখে মনে পড়ল ভুল করে কাল বিকেলে বাস স্টপে আসতে বলেছে তৃণাকে। এসে ফিরে যাবে। ফোন করবে? থাকবে, আজ একটা ভুলের দিন গেল। আজ আর ভুলগুলোকে ঠিক করবার চেষ্টা করবে না। থাক, ভুলের দিনটা কেটে যাক। গল্পের সমাপ্তি এখানেই।